থাইরয়েড প্রবলেম। তো থাইরয়েডের রোগীর এত বেশি হচ্ছে কেন? ওয়ার্ল্ডে প্রায় 200 মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম থাইরয়েড ডিসঅর্ডার অর থাইরয়েড হরমোন ইমব্যালেন্স। তো এই থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের পিছনে রুট কজগুলো আসলে আমাদেরকে জানতে হবে। আসসালামু আলাইকুম, ডাক্তার এহরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো প্রতিনিয়ত প্র্যাকটিসে যেই সমস্যাগুলো আমরা বেশি এনকাউন্টার বা ফেস করছি সেগুলো নিয়ে আসলে দিন শেষে প্র্যাকটিস শেষে বাসায় যাওয়ার আগে দিয়ে আপনাদের সাথে কিছু মেসেজ শেয়ার করে যাই। সেটা হচ্ছে থাইরয়েড প্রবলেম। তো আজকেও প্রায় অনেকগুলো পেশেন্ট দেখলাম থাইরয়েডের প্রবলেম। তো থাইরয়েডের রোগীর এত বেশি হচ্ছে কেন? তো আসলে আমরা একটু বিষয়গুলো দেখি যে ওয়ার্ল্ডে প্রায় 200 মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম থাইরয়েড ডিসঅর্ডার অর থাইরয়েড হরমোন ইমব্যালেন্স। তো এই থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের পিছনে রুট কজগুলো আসলে আমাদেরকে জানতে হবে। কারণ থাইরয়েড হরমোন ট্রিটমেন্টটা শুধু থাইরয়েড বা টিএসএইচ ম্যানেজমেন্ট করা না, শুধু আমি একটা কেমিক্যাল ওষুধ দিলাম, টিএসএইচকে নর্মাল করলাম, তাহলে কিন্তু আপনি সারা জীবন যেটা কথা সাধারণত আমরা শুনে আসি বা প্রচলিতভাবে সেটা কনভেনশনাল ডাক্তাররা বলেন যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। কারণ কি? কারণ আমরা রুট কজটাকে জানি না বা রুট কজটাকে আইডেন্টিফাই না করতে পারার কারণে আমরা কিন্তু এই মেসেজটা দিই যে সারা জীবন আপনি ওষুধ খান। তো বাট ফাংশনাল মেডিসিন তৈরি হয়েছে এই সীমাবদ্ধতাকে উতরানোর জন্য, এবং ফাংশনাল মেডিসিন আমরা যারা প্র্যাকটিস করছি বর্তমানে, তো তারা আমরা সবসময় রোগীদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করি, রুট কজটাকে আইডেন্টিফাই করি। তো সেই জন্য আমাদের পেশেন্টরা আলহামদুলিল্লাহ খুব প্রায় অনেক পেশেন্ট 70-80% পেশেন্ট প্রায় কিওর হয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে থাইরয়েডের সমস্যা থেকে তারা এখন ওষুধ থেকে বেরিয়ে আসতে পারেন। তো এখন যে বিষয়টা বলবো যে থাইরয়েডের হলে লক্ষণটা কি, মানে থাইরয়েডের মধ্যে হাইপোথাইরয়েড প্রবলেমটা যেহেতু বেশি পাই, আজকে হাইপোথাইরয়েড নিয়ে কথা বলি। তো হাইপোথাইরয়েডের লক্ষণগুলো কি? প্রথম যে লক্ষণটা আমরা প্রায় পাই সেটা হচ্ছে রোগীর খুব শীত লাগে, ঠান্ডা লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায়, মানে আশেপাশে সবারই গরম লাগছে বা স্বাভাবিক তাপমাত্রা ফিল করছে, বাট পেশেন্ট যে থাইরয়েডের প্রবলেম তার খুব শীত লাগে। দ্বিতীয় যে সমস্যাটা পাই সেটা হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ রোগীরা বলে যে মানে ডাক্তার সাহেব, আমি যদি কোনো ইসবগুলে ভুসি বা তোকমা বা চিয়াসিড এগুলো না খাই, অথবা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ না খাই তাহলে আমাদের, বা সিরাপ না খাই তাহলে টয়লেট মানে হতেই চায় না, মানে কনস্টিপেশন, ঠিক আছে? তো এই সমস্যাটা হাইপোথাইরয়েডের অন্যতম লক্ষণ। এরপরে আরেকটা সমস্যা পাওয়া যায়, সেটা হচ্ছে মাসেল উইকনেস, খুব বেশি ফ্যাটিক, মাসেলগুলো দুর্বল, শক্তি পায় না, একটু দাঁড়া থাকলে ক্লান্ত হয়ে যায়, একটু হাঁটাচলা করলে ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, মাসেলগুলো খুব উইক হয়ে যায়। এরপরে যে সমস্যা পাওয়া যায় সেটা হচ্ছে ওজন বৃদ্ধি, অর্থাৎ বলে যে ডাক্তার সাহেব আমি কিছুই খাই না, আমি জাস্ট পানি খাই, এত ফাস্টিং করি, এত না খেয়ে থাকার চেষ্টা করি, কিন্তু আমি ওজন কমাতেই পারি না। তো এইটা একটা অন্যতম সিমটম। কেউ যদি এরকম সমস্যায় আক্রান্ত হন অবশ্যই তাকে থাইরয়েডটা চেক করতে হবে এবং থাইরয়েডের হরমোনের ইমব্যালেন্স আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে যে সিমটম হয় সেটা হচ্ছে জয়েন্ট এবং মাসেলে ব্যথা হয়, হ্যাঁ, তো বিভিন্ন জয়েন্ট বা মাসেলে ব্যথা হয়, এটাও কিন্তু থাইরয়েড হরমোন কমের সিমটম বা হাইপোথাইরয়েডের সিমটম। এরপরে যে সিমটমটা হয় খুব মানসিক একটা লক্ষণ, সেটা হচ্ছে হতাশা বা ডিপ্রেশন। থাইরয়েড রোগীদের প্রায় হতাশা, ডিপ্রেশন গ্রাস করে, কারণ থাইরয়েড হরমোন যখন কম থাকে, থাইরয়েড হচ্ছে একটা এনার্জি হরমোন, থাইরয়েড হরমোনের উপস্থিতিতে সেলগুলো এনার্জাইজ থাকে, মাইটোকন্ড্রিয়া প্রচুর এনার্জি তৈরি করে। তো থাইরয়েড হরমোন যখন ঠিকমতো প্রোডাকশন না হয় বা কাজ করতে না পারে, তখন মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি হয় না, মেটাবলিজম ঠিকমতো হয় না, বডির মেটাবলিক রেট কমে যায়। তো যে কারণে আমাদের ব্রেনের বিভিন্ন নিউরোট্রান্সমিটারগুলো তৈরি হয় না, এই কারণে হতাশা, ডিপ্রেশন এগুলো লাগে, ঠিক আছে? এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা হয় যে সকালবেলা মাথা ব্যথা, এটা থাইরয়েড রোগীদের একটা অন্যতম সিমটম, যে সকালবেলা ডাক্তার সাহেব প্রচুর ঘুম থেকে উঠে মাথা ব্যথা করে, এবং দুপুর যত যায় বিকাল হয় তখন মাথা ব্যথাটা কমে যায়। প্রায় আমার সকালবেলা মাথা ব্যথা করে, ঘুম থেকে উঠে টায়ার্ড লাগে, এই সিমটমটা আমরা পাই। থাইরয়েড রোগীদের আরেকটা সিমটম হয় যে হাত পা খসখসে, হ্যাঁ, চুলগুলো পড়ে যায়, চুলগুলো রুক্ষ শুষ্ক, মাথায় খুশকি হওয়া, হ্যাঁ, এই সিমটমগুলো প্রচুর দেখা যায়। আরেকটা হয় যে ঘাম কম হয়। হাইপোথাইরয়েড বা থাইরয়েড হরমোন কম তৈরি হলে বা কম ফাংশন করলে শরীর খুব ড্রাই থাকে, হাত পা ঘামায় না, খুবই ড্রাইনেস থাকে। এবং একটা হচ্ছে ব্রেন ফগ। আপনাদের মনে থাকবে যারা 20-30 বছর আগে আমাদের টিউবলাইট ছিল, এখন তো এলইডি লাইট, আগে যে টিউবলাইট ছিল স্টার্টার দিয়ে লাগাইতে হতো, হ্যাঁ। তো টিউবলাইটে যেটা বলতো, বা আমাদের টিচাররা আমাদের বলতো যে থাইরয়েড রোগীদের হচ্ছে টিউবলাইটের মতো। তো আগের টিউবলাইট, এখনকার না। তো সেটা হচ্ছে কয়েকবার স্টার্ট নিতে হতো, হ্যাঁ, মানে সময় লাগে যে ওইটা জ্বলতে। তো থাইরয়েড রোগীদের একই অবস্থা, যে তাদের অনেক সময় লাগে কোনো কিছু বুঝতে, যে মানে একটা কথা বললে তারা সহজে ইন্টারপ্রেট করতে পারে না। স্টুডেন্টরা যেমন একবার বুঝাই দিলে সে বুঝতে পারে না, বা বাসার বড়রাও, অ্যাডাল্টরাও কোনো কিছু বুঝতে পারছে না। তো যখন এরকম সিমটমগুলো হঠাৎ একটা লোকের ছিল না, এখন হচ্ছে যে আমি একটা কথা সহজে বুঝতে পারছি না, ধরতে পারছি না, অনেকবার লাগছে, ট্রাই করতেছি, অনেকবার সময় লাগছে। তো এই ধরনের অবস্থা হলে বা এই ধরনের মানসিক লক্ষণ হলেও কিন্তু থাইরয়েডের হরমোন চেক করতে হবে। এবং থাইরয়েড হরমোন শুধু থাইরয়েড হরমোন চেক করা না, থাইরয়েডের ডিসফাংশনের জন্য যে সিস্টেমগুলো, লক্ষণগুলোকে বেশি বিবেচনা নিতে হবে, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ।
এরপরে আরেকটা সিমটম যেটা বলবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চোখগুলো ফোলা ফোলা হয়ে যাওয়া এবং হাতে পায়ে পানি আসা, স্পেশালি পায়ে পানি আসা, চোখ মুখ ফুলে যাওয়া, চোখের নিচে পাফি ফেস, গালগুলো ফোলা ফোলা লাগা, এটাও কিন্তু থাইরয়েড হরমোন কমে যাওয়ার লক্ষণ, হ্যাঁ, বা থাইরয়েড হরমোন কম ফাংশন করার লক্ষণ। এরপরে যেটা হয় সেটা হচ্ছে হর্স ভয়েস, গলার স্বরগুলো মোটা হয়ে যায়, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। চুল পড়ে যায় বলেছি, নখগুলো ভেঙে যায়, নখগুলো মানে দেখতে রুক্ষ শুষ্ক হয়ে যায়, এইটা একটা ইম্পর্টেন্ট সিমটম। এরপরে মহিলাদের যাদের মাসিক হয় তাদের মাসিকটা অনেক বিলম্বিত হয়, আবার অনেক সময় প্রলম্বিত হয়, অর্থাৎ ইউজুয়ালি 3 থেকে 5 দিনের মধ্যে মাসিক শুরু হয়ে শেষ হয়ে যায়, কিন্তু তাদের দেখা যায় 7 দিন 10 দিন ধরে মাসিক হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, রোগীর রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে যাচ্ছেন, এই ধরনের সমস্যাগুলো হয়। তাহলে এই যে সিমটমগুলো বললাম, এটা হচ্ছে হাইপোথাইরয়েডের সমস্যা। তো এই হাইপোথাইরয়েডের সমস্যা সারা ওয়ার্ল্ডে প্রচুর রোগীরা আক্রান্ত। তো আমরা এখন ফাংশনাল মেডিসিনে এই ধরনের সিমটম আসলে রোগীদের সিমটমটা কি আগে মানে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ সিমটম আগে শরীরে পরিবর্তন হয়। একটা শরীরে যখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়, শরীর সিমটমের মাধ্যমে বা লক্ষণের মাধ্যমে এটা জানান দেয় যে আমার এই ধরনের প্রবলেম, আমাকে সাহায্য করতে হবে। তো এই সিমটমটাকে আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। তার পরবর্তীতে শরীর যখন কোনোভাবে এটা ম্যানেজ করতে পারে না, তখন সে তার ল্যাব প্যারামিটারগুলো, হ্যাঁ, অর্থাৎ আমরা যে ব্লাডের টেস্টগুলো করি সেগুলোতে পরিবর্তন আসে। অর্থাৎ হাইপোথাইরয়েড হলে টিএসএইচটা বেড়ে যায়, তারপরে হচ্ছে T3 T4 এগুলো কম থাকে, তো এই সমস্যাগুলো হয়। এছাড়া আমাদের অনেক সময় অটো অ্যান্টিবডি থাকে, অটো অ্যান্টিবডি থাকলে টিপিও অ্যান্টিবডি, থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো বেশি পাওয়া যায়। অনেক সময় দেখা যায় টিএসএইচ নর্মাল বা টিপিও বা অ্যান্টিথাইরয়েড গ্লোবুলিন যেটা, সেটা বেশি পাওয়া যায়। তো সেটা কিন্তু একটা কন্ডিশন, হাসিমোটো থাইরয়েডাইটিস বলি। তো এই ধরনের অটোইমিউন কন্ডিশনগুলোতে রোগীরা কিন্তু খুব টায়ার্ড। এই ধরনের রোগীগুলোকে কিন্তু আপনার ওই কনভেনশনাল অ্যালোপ্যাথিক বা থাইরক্সিন যে ওষুধগুলো, সেগুলো দিয়ে কিন্তু টিএসএইচকে নর্মাল করা যাবে, কিন্তু রোগীর যে সিমটমগুলো সেগুলো কিন্তু সাধারণত যায় না। রোগী ক্লান্তই থাকে, দুর্বল থাকে, যে সিমটমগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো কিন্তু থাকে। তো ফাংশনাল মেডিসিনে সাধারণত আমাদের অ্যাপ্রোচটা কী হয়? আমাদের অ্যাপ্রোচটা হয় রোগীর সিমটমগুলো আমরা শুনি, আমরা তারপরে প্রয়োজনীয় তার ল্যাব প্যারামিটারগুলো দেখি, তার কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তার টেন্ডন রিফ্লেক্সগুলো দেখি, হ্যাঁ, তারপরে অন্যান্য রিফ্লেক্সগুলো দেখি, তারপর হচ্ছে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো আমরা কারেকশন করি, হ্যাঁ, যদি এই সমস্যাগুলো পাওয়া যায় তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারেকশন করি, তার সে স্ট্রেসফুল সিচুয়েশনে আছে কিনা, কারণ স্ট্রেসফুল সিচুয়েশনে থাকলে তার অ্যাড্রিনাল ফ্যাটিক থাকে, এবং আমরা জানি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড হাতে হাত রেখে কাজ করে। সুতরাং অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে প্রপারলি ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে থাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমি স্টিমুলেট করতে চাই, ঠিক আছে, কারণ থাইরয়েড হরমোন ছাড়া অ্যাড্রিনাল গ্ল্যান্ড কাজ করবে না, বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড ছাড়া থাইরয়েড গ্ল্যান্ড কাজ করবে না, ঠিক আছে। এছাড়া নিউট্রিশন ডেফিসিয়েন্সি, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক মহিলারা খুব কম খান, অপুষ্টির শিকার, বাসার সবাইকে খাওয়াতে যে নিজেরা কম খাচ্ছেন, এরকম একটা বিষয় আমাদের আসলে প্রায় আমরা দেখতেছি বা আমাদের রোগীদের মাঝে আমি পাচ্ছি। তো এই জন্য সেলেনিয়াম, আয়োডিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, তারপরে ভিটামিন এ, এই জাতীয় যে নিউট্রিশন বা বিভিন্ন মিনারেলস, ভিটামিন, এগুলো কিন্তু ঘাটতি থাকে। এই জন্য প্রপার কোয়ালিটি ফুড তাদের দরকার, তো টু মেক এনাফ অর সাফিসিয়েন্ট থাইরয়েড হরমোন। এরপর আমরা চেক করি রোগীদের মিনারেল ডেফিসিয়েন্সি আছে কিনা। যেমন পটাশিয়াম ক্যালসিয়ামের রেশিওটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা একটা সেন্সর, সেলগুলো পর্যাপ্ত এনার্জি দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা, এটা আমরা দেখি। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বডিতে T4 তৈরি হচ্ছে, এবং আমাদের থাইরয়েড হরমোন যেটা অ্যাক্টিভ ফর্ম সেটা হচ্ছে T3, বা T4 থেকে T3-তে কনভার্ট হয় আমাদের গাট এবং আমাদের লিভার, এই দুটো জায়গাতে এটা কনভার্সন হয়। সুতরাং আমাদের পেটের স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের যদি আইবিএস জাতীয় সমস্যা থাকে, আমাদের লিকি গাট থাকে, তাহলে কিন্তু এই কনভার্সনটা ঠিক হয় না। আমাদের লিভারে যদি পিত্তের প্রবাহ ঠিক মতো না হয়, লিভার যদি ফ্যাটি লিভার দ্বারা আক্রান্ত থাকে, তারপরে লিভারে যদি টক্সিন দ্বারা ওভারলোডেড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই T4 থেকে T3 কনভার্ট হয় না, এবং আর T3 তৈরি হয়ে যায়, রিভার্স T3 তৈরি হয়ে যায়। সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং লিভার ঠিক রাখা এবং গাট ক্লিন করা খুব গুরুত্বপূর্ণ, বা গাটের হেলথ ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। আর শেষে যে কথা বলবো যে অটোইমিউন ডিজিজ থাকলে, আমরা বললাম হাসিমোটো থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ, এগুলো অটোইমিউন ডিজিজ থাইরয়েডের। তো সেক্ষেত্রে আমাদেরকে অটোইমিউনের যে প্রোটোকল সেগুলো আমরা ফলো করি। তো টোটাল এইভাবে আমরা একটা পেশেন্টকে থাইরয়েডের সমস্যা থেকে বের করে আনি। সুতরাং অলওয়েজ আপনাকে থাইরয়েড হরমোন থেকে, মানে থাইরয়েড হরমোনের চিকিৎসা করতে গেলে বা হাইপোথাইরয়েড ভালো করতে গেলে আপনাকে এই রুট কজগুলোকে ঠিক করতে হবে। আদারওয়াইজ আপনি শুধু থাইরক্সিন ওষুধ খেয়ে টিএসএইচটাকে নর্মাল রাখতে পারবেন, কিন্তু আসলে কখনোই আপনি ভালো হতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।
আমি এখানে এসেছিলাম এখন থেকে প্রায় 3 মাস আগে, এবং আমি যখন এখানে আসি তারও বেশ অনেকদিন আগে থেকে, গত 2019 সাল থেকে মূলত আমার এই ডায়াবেটিস টেস্ট করতে যেয়ে দেখি যে আমি ফাস্টিং সুগার 19-এরও উপরে। আসার পরে আমাকে তেমন কোনো মেডিসিন দেওয়া হয়নি, মূলত আয়ুর্বেদিক একটা মেডিসিনই ব্যবহার করেছি, আর হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে বেশ কিছু পরামর্শ উনি দিয়েছেন। মূলত সেগুলো ফলো করার ফলেই এই 3 মাস পরে আমার কাছে মনে হয়েছে যে আমার অফিসিয়ালি যেমন রিপোর্টেও অনেক উন্নতি দেখতেছি, ফিজিক্যালি আমি নিজেও অনেক স্বস্তি এবং সুস্থতা বোধ করতেছি। প্রথম যখন আমার থাইরয়েডের প্রবলেমটা ধরা পড়লো, এন্ডোক্রাইনোলজিস্ট বললেন আমাকে আজীবন থাইরয়েডক্স খেতে হবে। এই জিনিসটা আসলে মেনে নেওয়া আমার জন্য কষ্টকর ছিল। আজীবন কোনো ওষুধ খেতে হবে? তখন আমি স্যারকে বললাম যে আমি আসলে আজীবন ওষুধ খেতে চাই না, এটা কি কোনো উপায় আছে যে আমাকে? তখন উনি বললো যে আপনি যদি আমার চিকিৎসা মতো চলেন, ইনশাল্লাহ আপনাকে খুব বেশি দিনে ওষুধ কন্টিনিউ করতে হবে না। এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি ওষুধ কন্টিনিউ করছি না। প্রেশার ওষুধ তো আমি আসলে 3 মাস পরেই অফ করে দিয়েছিলাম। 1 বছর হয়ে গেছে আমি আর প্রেশার ওষুধ খাইনি। আগের থেকে আমি মনে করি 70% আমি কিওর হয়ে গেছি। এরপরে থাইরয়েড ইয়াটা তো একেবারেই নর্মাল হয়ে গেছে। আমার প্রথমে এই যে লিভারের গ্রেড 3 ছিল, গ্রেড 3 হওয়ার পরে এটা আমি হায়দ্রাবাদ গেছিলাম, তো ওনারা কনভেনশনাল যেগুলো ওষুধ দিত ওগুলো খাইতাম। এগুলো খাওয়ার পরও দেখলাম যে গ্রেড কমতেছে না, দিন দিন ওই মুখের যে রুচি ছিল ওইটা কমে যাচ্ছে। আর ওইদিকে ডায়াবেটিস যেটা ছিল, ওইটা ডায়াবেটিসের মাত্রা আগে খাইতাম 2টা, এখন 4টা হয়ে গেছে। আস্তে আস্তে ইনসুলিনের দিকে আমি চলে যাচ্ছি। তো আমি ইনশাল্লাহ স্যারের কাছে 6 মাস ট্রিটমেন্ট করার পরে গতকালকে আমার রিপোর্ট নিয়ে আমি আসছি পরীক্ষা করে। 6 মাসে আমার কি হলো উপকার, আমি যেরকম আগে পায়ের ব্যথার জন্য হাঁটু ব্যথার জন্য হাঁটতে পারতাম না, এখন আমি ইনশাল্লাহ বাচ্চাদের আরো দৌড়াইতে পারি ভালো করে। তারপর আমি আগে উঠতে পারতাম না ইয়ার উপর, রিক্সার উপর, এখন আমি রিক্সার উপর এমনি উঠে যেতে পারি। সবচেয়ে সুখবর যে আমার যে ফ্যাটি লিভার ছিল, গ্রেড 3 ছিল, এখন কোনো চর্বি নাই বলতেছে, মিনিমাল ফ্যাটি লিভার বলতে হালকা। প্রথমে আমার স্যার পেটের সমস্যা শুরু হলো। প্রথম আমার ঘুম কমে যায়, তারপর পেটের ব্যথা শুরু হয়। পেটের ব্যথাটা এমন ছিল মনে হচ্ছে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। আমি কোনো কিছু ভালো লাগে না, যখন আমি ভাত খাই বা কিছু খাই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পেটের ভেতরে আমার ইঁদুর দৌড়ায়। একদম মাঝে মাঝে ব্যথা হয়, গ্যাস বিভিন্ন জায়গায়। এমন হলো স্যার আমি রাতে ঘুমাতে পারতাম না। গ্যাস এমন হতো যে আমি যদি শুয়ে এইভাবে থাকতাম তাহলে আমার গ্যাসের কারণে আমি ঘুমাতে পারতাম না, আমাকে বসে ঘুমাইতে হতো। আমার ওয়াইফ দেখছে আমার কষ্টগুলো। আমি সেকলো 2টা করে খাইছি, তারপর আমার ওই গ্যাস যাচ্ছে না। স্যার মাত্র 10 দিনের কথা বলি, এই যে আপনার সঙ্গে কনসাল্টেন্ট হওয়ার পর, আপনার আন্ডারে আসার পর, এই 10 দিনের মধ্যে আমার ইমপ্রুভমেন্ট, আমার পেটের গ্যাস কমে গেছে অনেকখানি, অনেকটা, এই 10 দিনে মাত্র। স্যারের চেম্বারে আসি এবং স্যারের পরামর্শ অনুযায়ী যে নির্দেশনাগুলো স্যার দেয়, খাওয়ার রুটিন, খাবার লাইফস্টাইল যে পরিবর্তনের যে অ্যাডভাইসগুলো আপনাকে দেওয়া হয়েছিল সেগুলো আপনি ফলো করেছেন? জি। সেটা আপনি কয়দিন ফলো করেছেন? আমি 1-2 মাস ফলো করছি, করার পরে আবার পরবর্তীতে টেস্ট করছি। বিফোর ব্রেকফাস্ট আমার ব্লাড সুগার লেভেল 5.5, আফটার ব্রেকফাস্ট 2 আওয়ার্স আমার 5.8। আমার তো ওই যে পেটের সমস্যাটা বেশি ছিল, তারপর আমার কোমরের ব্যথা, আর আমার ঘুম কম হয়। এই 3টে সমস্যার জন্য আমি এখানে আসি। চিকিৎসা গ্রহণ করার পর আপনাদের আকুপাঞ্চারটা আমি গ্রহণ করার পর আমি কোমরের ব্যথাটা মোটামুটি কম অনুভব করতেছি। সুস্থতার দিকে আমি, কোমরের ব্যথাটা অনেকটাই নাই হয়ে গেছে।